বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ইন্স্যুরেন্স নিয়ে কয়েকটা কথা বলবো। ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স ছিল এখানে 58। ইন্স্যুরেন্স এখনও ওখানে যায় নাই। এই জন্য আমি বলছি আমি আশাবাদী ওইখানে যাবে, আর নইলে আর একটু বেশি যাবে। সেটা কত? সেটা 62, 63 না 62 ধরেন, সেটাই সেফ আর কি। তো এটা বলার পিছনে আমার টেকনিক্যাল কারণ ছিল, টেকনিক্যাল স্কিল ছিল, টেকনিক্যাল ফোরকাস্টিং ছিল, প্রিডিকশান ছিল ইত্যাদি। এখন তো আমি দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের বড় কোনো কারেকশান নাই, খুব বড় কোনো কারেকশান নাই, যে কারেকশানে আপনাকে একদম 30-40% লেস করবে, ওরকম কোনো কারেকশান নাই। এই ইন্স্যুরেন্স 62, 63 গিয়ে একটা কারেকশান হতে পারে। সেই কারেকশানটা বড় কোনো ডেভিয়েশন আনবে না, বড় কোনো প্রবলেম তৈরি করার সম্ভাবনা কম। যেমন ধরেন সেই কারেকশানটা কতটুকু হতে পারে? সেই কারেকশানটা হতে পারে এতটুকু, এই 49 লেভেলে অথবা 50 লেভেলে, এই 49 to 50 লেভেলে হতে পারে। এর বেশি হওয়ার প্রয়োজন নাই আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারেন যে ইন্স্যুরেন্সে কী হতে যাচ্ছে, ইন্স্যুরেন্সে কী হতে পারে। আজকে আমি প্রথম এই অ্যানালিসিসটা দিচ্ছি আপনাদেরকে বন্ধের দিনে। এখনও অনেক কিছু হওয়ার বাকি আছে, আপনারা শুধু সারপ্রাইজ হবেন এবং দেখবেন ইনশাল্লাহ। আমি টেকনিক্যাল বেসড কথা বলি, আপনারা জানেন, চার্ট দিয়ে কথা বলি, অ্যানালিসিস দিয়ে কথা বলি। কী কী অ্যানালিসিস ওকে হয়েছে না হয়েছে আজকেও দেখালাম। একটা দেশ গার্মেন্টস, ওই দিনকে পরশু দিন মনে একটা দেখালাম, কী দেখাইছি এখন ওগুলো মনে থাকে না। আমি আপনাদেরকে এই প্যাটার্নটা কেন দেখালাম, এই প্যাটার্ন বলতেছে ইন্স্যুরেন্সের মূল টার্গেট কিন্তু এইটা, এই 82-83 লেভেলটা, এই লেভেলটা। এই জন্য এই প্যাটার্নের গুরুত্ব আছে। আর ফিবোনাসিও বলতেছে 83-7 বা 84, এই লেভেলটা, এই এই লেভেলটা। এবং এই লেভেলটাতে ইন্স্যুরেন্স 63 গিয়ে অনেক বড় ধস নামবে, অনেক বড় কারেকশান হবে, অনেকটুকু পথ নেমে যাবে, এমন নাও হতে পারে, এমন হওয়ার সম্ভাবনা কম। এটা আমি আজকে আপনাদেরকে বলে রাখতেছি। এবং ইন্স্যুরেন্স মে মাস নাগাদ যাওয়ার একটা সম্ভাবনার কথা বলছিলাম, মনে হয় এপ্রিল নাগাদ, এপ্রিল মে নাগাদ সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এপ্রিল মে নাগাদ এই 82-83 লেভেলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। এবং এখানে মূলত এখান থেকে একটা কারেকশন হতে পারে, এবং এভাবে হতে পারে। কারেকশানটা এখান থেকে গিয়ে এই, তারপরে আশা করি বুঝতে পেরেছেন। এপ্রিল বা মে মাস নাগাদ, দেখি এখানে কি দেখাচ্ছে, মে নাগাদ, হ্যাঁ মে মাসের শেষ নাগাদ ইন্স্যুরেন্স 82-83 লেভেল যাওয়ার থাকবে। এবং 82-83 লেভেলও কিন্তু ইন্স্যুরেন্সের মূল টার্গেট না, মূল রেজিস্ট্যান্স না। এরপরও রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থাকবে। এখন ইন্স্যুরেন্স যদি এই প্যাটার্নে থাকে এবং এই প্যাটার্নে সে আগায়, আমরা তো ভাবতেছি এই প্যাটার্ন, ইন্স্যুরেন্স যে সত্যি এই প্যাটার্নে আগায়, ইন্স্যুরেন্সের টার্গেট হচ্ছে 82 বা 83, এবং সেখানে যেতে ইন্স্যুরেন্স বেশি বড় কারেকশানের প্রয়োজন হবে না, এবং কারেকশানের প্রয়োজন নাই। ইন্স্যুরেন্স ওয়েল ব্যালেন্সড আগাচ্ছে, হয়তোবা 50 লেভেলে আসলে তার কারেকশানটা শেষ হয়ে যাবে 63 থেকে। এটা আমার একটা অ্যাজাম্পশান, তবে অবশ্যই টেকনিক্যাল মেজারমেন্ট বেস, টেকনিক্যাল পজিশন বেস।
এখন আসেন ইন্স্যুরেন্সের শেয়ারগুলোর অ্যানালিসিস শেয়ার করি আপনাদের সাথে। আপনারা সবাই এই শেয়ারগুলোর অ্যানালিসিস চাচ্ছেন। এশিয়া ইন্স্যুরেন্সের অ্যানালিসিস তো দেওয়াই ছিল, এখনও দেওয়া আছে, সে এখনও ম্যানেজ করতেছে, ম্যানেজ করে করে যাবে। এই দিয়েছিলাম আপনাদেরকে। একটা রেজিস্ট্যান্স হচ্ছে এইখানে, এখনও পুরোপুরি ওকে হয় নাই বলে দৌড়াতে পারতেছে না। একটা রেজিস্ট্যান্স হলো 54 অথবা 55, হ্যাঁ, এশিয়া ইন্স্যুরেন্সের। আরেকটা হলো এইটা, অন্তত এইটা 65। এই দুইটা রেজিস্ট্যান্স ওর সামনে আছে। এগুলো পার করার পর এশিয়া ইন্স্যুরেন্স নেক্সটে যাওয়ার চেষ্টা করবে, এবং এগুলো ওর ভাইটাল টার্গেট, এবং ওই লেভেলে সে এখন আগাচ্ছে, ওই টার্গেটে আগাচ্ছে। এখানে আছে একটা 54 লেভেলের, এই 55 লেভেলের একটা রেজিস্ট্যান্স আছে। এরপরেরটা হলো এটা 55, এরপরেরটা হচ্ছে এটা এশিয়া ইন্স্যুরেন্স। ওইভাবে আগাচ্ছে সে, ওইভাবে আগাচ্ছে বলতে আপনার ইচ্ছে মতো তো সে আগাবে না। আমি তো দেখতে পাই কোথায় কী প্রবলেম আছে। তো এগুলো তো প্রতিদিন আর ধারাভাষ্য দেওয়ার কিছু নাই। এগুলো সে ওকে করার পরে সে এখান দিয়ে দৌড়াবে, এটা শুধু বুঝে রাখবেন। আপনার কাজ হচ্ছে শেয়ার নিয়ে অপেক্ষা করা। বারবার আমার কাছে অ্যানালিসিস চাওয়ার তো কোনো মানে হয় না। কারণ কি, আমি কি প্রতিদিন অ্যানালিসিস দিতে পারবো প্রত্যেকটা আইটেমের? আমি তো ধারাভাষ্য দিব না, আমি বলে দিছি অ্যানালিসিস দিছি, আপনি অপেক্ষা করবেন, ইনশাল্লাহ যাবে আশা করি। আর যদি দেখেন যে না আপনার এক্সপেক্টেডভাবে আগাচ্ছে না, আপনি চেঞ্জ করবেন, শিফট করবেন, স্টপ লস দিবেন। এগুলো তো টেকনিক্যাল অ্যানালিসিসেরই সিস্টেম। এইভাবে সে আগানোর জন্য রেডি আছে। দেখেন ফুললি আপিস হয়ে আছে, সব কিছু ওকে আছে। আনওকে কিছু নেই, কিছু জায়গায় ছোটো ছোটো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো এখানে ডিটেলস বলা সম্ভব হবে না। এগুলো সূক্ষ্ম প্রবলেম, বলতে গেলে অনেক কথা। এই এশিয়া এখান থেকে ব্রেক করলে 55 না 65 চলে যাবে, আশা করি বুঝতে পেরেছি। অগ্রণী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্সের আমি সহজভাবে দেখাই দিই, আর বেশি কিছু দেখানোর দরকার নেই। একটা রেজিস্ট্যান্স আছে 36, এটা আমার দেখানো আছে 36 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে অগ্রণী ইন্স্যুরেন্সের। হ্যাঁ, তারপরে অগ্রণী ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স আছে হচ্ছে এখানে অনেক কিছু ম্যানেজ করে। আপনারা তো অ্যানালিসিস শিখেন না, অনেক কিছু ম্যানেজ করে একটা শেয়ারকে আগাইতে হয়। আপনাদের কাছে একটা অ্যাপস পর্যন্ত থাকেন না, আর আপনারা প্রতিদিন অ্যানালিসিস চান। পিপলস কত যেতে পারে, তারপরে ওইটা কত যেতে, যেগুলো তো দেয়া আছে কত যেতে পারে। আমার অ্যানালিসিস দেখেন না, আপনারা সার্চ করেন না। সার্চ দিলে তো পেয়ে যাচ্ছেন। এই ফেডারেল, পিপলস, যেটাই বলেন, বিজিআইজি, সব তো দেয়া আছে, বারবার দেয়া আছে, একবার দুইবার তিনবার করে দেয়া আছে। যেখানে প্রতিদিন এই শর্ট যে অ্যানালাইসিসগুলো দিই, ওইখানের মধ্যে তো মূল কথাগুলো চলে আসে। এই আরেকটা রেজিস্ট্যান্স আছে 54 অগ্রণী ইন্স্যুরেন্সের। তো অগ্রণী ইন্স্যুরেন্সের আলটিমেট গোল হচ্ছে আসলে কমপক্ষে 54 যাওয়া। সে পিছায় আছে বিভিন্ন কারণে, সে পিছায় থেকে উঠবে, অবশ্যই উঠতে হবে তাকে। এটা মার্কেট মেকানিজমেই তার আপ আছে। সুতরাং অগ্রণীর নেক্সট টার্গেট আপনারা 36 তো ধরছেন, 36-এর পরে এটাও ধরতে পারেন, এই 42 নইলে এইটা, এই 42 নইলে 44-কে ধরতে পারেন, এই 43-44 অগ্রণী ইন্স্যুরেন্স। হ্যাঁ, উঠে আসবে, ইনশাল্লাহ উঠে আসবে। আমি আজকে আবারও বলতেছি, একটা নতুন থিওরি দিলাম, নতুন তথ্য দিলাম, নতুন অ্যানালিসিস দিলাম। ইন্স্যুরেন্স সেক্টরে বড় কারেকশানের প্রয়োজন নাই। ইন্স্যুরেন্স যে একটা কারেকশান দিছে, ওইটাই ওর জন্য যথেষ্ট হয়েছে। যেটা আপনার কি বলছে, তথ্য কী দিছে, যে ইন্স্যুরেন্সের মার্জিনের যে রুলটা, সেই কারণে যে মাইটটা দিছে সেটাই ওর সাফিসিয়েন্ট কারেকশান। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যানালিসিসের সাথে ওকে হয়েছে কি না, আমি যে বলছি উঠে আসছে কি না, এগুলো খেয়াল করবেন। তারপরে ইন্স্যুরেন্স এরপরেও যখন যদি 62, 63 যায়, যদি বলতেছি কিন্তু, তাহলে সেখান থেকে সে একটা কারেকশান হওয়ার আছে। সেই কারেকশানটা বড় কারেকশান, বলতে মহামারী আকারে কারেকশান না, মোটামুটি একটা ভালো কারেকশান হতে পারে। সেখান থেকে সে বড় বেশি কারেকশান হওয়ার সুযোগ নাই, এটা হচ্ছে কথা। প্রয়োজন নাই, সুযোগ নাই বলতে প্রয়োজন নাই। সেখান থেকে সে আবার উঠতে থাকবে আশা করি, এবং পাবলিক সারপ্রাইজড হবে। দেখতে থাকেন, আশা করি। আমার অ্যানালিসিসটার বেজ আছে, আপনারা জানেন আমি বেজলেস অ্যানালিসিস দিই না। আজকে এটা শেয়ার করলাম, এই আর কি। তো আপনারা এই অগ্রণী
এই 53 বা 54 পর্যন্ত ধরতে পারেন একটা টার্গেট, বা 53 ধরতে পারেন, বা 52 ধরতে পারেন। এই 52 53 এটা ধরতে পারেন অগ্রণীর। এখানে আমি আর প্যাটার্ন দেখাচ্ছি না। এরপরে আসেন এশিয়া প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক আমি বলছি আপনাদেরকে এশিয়া প্যাসিফিক সম্পর্কে, তো আপনারা আগের ভিডিও না দেখে, আগে সার্চ না দিয়ে, দিছি কিনা না দিয়ে আপনারা যদি চান, তাহলে তো এটা আমার উপর এক ধরনের অন্যায় করা হবে। আমি অ্যানালিসিস দিচ্ছি আপনারা দেখার জন্য, তো এরপরে যদি আপনি অ্যানালিসিস চান, আমার অ্যানালিসিস দেওয়া আছে, তারপরে যদি আপনি চান, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়? মানে আপনি আপনারটাই চাচ্ছেন, কিন্তু আপনি একটু খুঁজে দেখতেছেন না আপনারটা আছে কি না। আমি আপনাদের চাওয়াকে ভ্যালু দিই, এই জন্য এই কথাগুলো বলি। কারণ আপনি আপনার প্রয়োজনে চাইতেছেন, আপনার তো দরকার পাওয়ার, তো আমি তো দিয়ে রাখছি। আপনারা চাইলে, আমি যদি আপনাদের চাওয়াটাকে আমি কেয়ার না করতাম, ভ্যালু না দিতাম, তাহলে তো আমি এই কথাগুলো বলতাম না। আপনাদের হাতে একটা অ্যাপস থাকে না, একটা থাকে না, চার্ট থাকে না, অ্যানালিসিস কীভাবে করে, কোথায় যায় আপনার প্রাইসটা, তাহলে কি হইল? এরপরে এশিয়া প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক যা বলছি সবই ওকে আছে। ওর টার্গেট লং 48-এ আসছে। সে একটা রাউন্ডিং বটম টাইপের করে যাচ্ছে, এই জন্য খুব জোরে যেতে পারতেছে না, এখন হয়তো যেতে পারে। এশিয়া প্যাসিফিকের টার্গেট হচ্ছে অন্তত 70 টাকা, একটা রাউন্ডিং বটম প্যাটার্ন। এই রাউন্ডিং বটম ছাড়াও দেখানো যাবে এশিয়া প্যাসিফিককে। যেমন ধরেন সি হর্স দিয়ে যদি দেখাই, তাহলে এখানে সি হর্স প্যাটার্নের মেজারমেন্ট আমার কাছে মেজারমেন্ট আছে, কিন্তু আপনারা তো বুঝেন না যে কখন কিসের জন্য অপেক্ষা করব। এই এই 68 লেভেলে মূলত 68 লেভেলেই মূলত এই এশিয়া প্যাসিফিকের রেজিস্ট্যান্স বা টার্গেট। আশা করি বুঝতে পেরেছি। রাউন্ডিং বটম হওয়াতে সে একটু সিস্টেমে যাচ্ছে এবং সিস্টেমে যাবে, রাউন্ডিং বটমকে কমপ্লাই করতেছে। এখন সে বুলিশলি উঠবে কিনা জানি না, বুলিশলি উঠার পজিশানে আসছে এশিয়া প্যাসিফিক এই রাউন্ডিং বটম, তার মানে একটা নিশ্চিত প্যাটার্ন। এখন আসেন বিজিআইসি। বিজিআইসি দেখেন, বিজিআইসি রাউন্ডিং, বিজিআইসি একটা টার্গেটে আগাচ্ছে। অন্তত সে ফার্স্ট টার্গেট হচ্ছে তার এখানে যাওয়া, 52 বা 53 এই লেভেলে যাওয়া, 52 বা 53 এই লেভেলে যাওয়া। এই লেভেলে সে যাবে, সেভাবে আগাচ্ছে। সময় নেবে, আপনার ইচ্ছা মতো, আপনার টাইমে, আপনার পছন্দ মতো টাইমে তো সে যাবে না। আপনার কাজ হচ্ছে শেয়ার এন্ট্রি দিয়ে ওয়েট করা ধৈর্যের সাথে। বিজিআইসি নেক্সট আর বেশি সময় নেবে না এই 52 যেতে। অলরেডি তো 40 লেভেলে আসে মনে হয়। বিএনআইসিএল ওই রেজিস্ট্যান্স ব্রেক করতে হবে, রেজিস্ট্যান্স এখনও ব্রেক করে নেয়, রেজিস্ট্যান্সের মাথায় গিয়ে ঘুরঘুর করতেছে। বিএনআইসিএল এটা ব্রেক করলে 100, এই যে এটা 129, এটা ব্রেক করলে ধরে নেবেন যে নতুন টার্গেটে যাওয়া শুরু হয়েছে। নতুন টার্গেটে যাবে না, যেতে পারবে না আমি বলি নাই, কিন্তু আমি রেজিস্ট্যান্স দেখাইছি। দেরি হবে, দেরি হবে, বিএনআইসিএলের একটু দেরি হবে, এখনও যেতে পারবে না। 31 পার হলে, ওইটা পার হলে তারপরে যাবে, এখনই যেতে পারবে না, সময় লাগবে। এই বিএনআইসিএল এটা পার হলে একটু সময় লাগবে। তারপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ওই ঝামেলাটা এখনও রয়ে গেছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ঝামেলাটা 47-এর কথা যে বলছিলাম, সেটাকে ধরে রাখেন। আর কি বলবো, 47 পার হলে আপনারা ধরে নেবেন যে 46 পর্যন্ত গেছিলো। 47 পার হলে আপনারা ধরে নেবেন যে এই সেন্ট্রালের 47 পার হলে সেন্ট্রালের এই এটাকে কী বলে, কনসলিডেশন শেষ হয়েছে। এটা ধরবেন কখন?
47 পার হলে, এটা আগে বলছিলাম, এখনও সেটা ভ্যালিডই আছে। তবে আশা করছিলাম সে পার হবে, কিন্তু এই মাস্টার অ্যানালিসিসের অপেক্ষায় ফাইনালি সে আর উঠতে পারে নাই কেন, আসলে তার পক্ষে উঠে আসা সম্ভব ছিল না, এই মাসটা শেষ করার প্রয়োজন ছিল। তাই এগুলো আমি তো আগে বলি নাই, এখন বলতেছি, আপনারা বলতে পারেন। এখন বলতেছি যে এখন বুঝতে পারছি সে কেন উঠে নাই, ব্যাপারটা হলো এইটা। সে কেন উঠতে পারে না 47 পার করে, মূলত যদিও আশাবাদী ছিলাম, পজিটিভ বলছি, কিন্তু আসলে তার টাইম, এই কনসলিডেশনের সাথে তো টাইম আছে, টাইমটা তাকে পার করতে হয়েছে বা হচ্ছে। তো এই মাসে আশা করছিলাম যে সেন্ট্রাল উঠে আসে নাই। সে আশাবাদ বা সে অ্যানালিসিসটা ফেল হয়েছে কারণ এটা কনসলিডেশন ছিল, কনসলিডেশনের বিষয়টা বোঝাটা কঠিন, আর এর অবস্থাটাও জটিল। এই জন্য সেন্ট্রালের পজিশানটা জটিল, সেন্ট্রাল নিজেই কাভার করতে পারতেছে না। সেন্ট্রাল যদি এখানে আসতো, আপনারা হয়তো শুনলে একটু অবাক হবেন, সেন্ট্রাল যদি 38 লেভেলে আসতো তাহলে তার কনসলিডেশনটা শেষ হইতো দ্রুত, কিন্তু সে প্রাইজও ছাড়তেছে না, সে সময়ের অপেক্ষায় আছে, এই আর কি। সেন্ট্রাল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এই কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স একটা টার্গেট ওরিয়েন্টেড ইন্স্যুরেন্স, এইটা ইপিএসও ভালো দিছে, সে এখান থেকে উঠে আসবে, এই কারেকশানও শেষ করছে, রিট্রেসমেন্ট নিয়ে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে কারেকশান শেষ করছে। ওর একটা রেজিস্ট্যান্স হবে 148, একটা রেজিস্ট্যান্স 148 এখন কন্টিনেন্টালের, হ্যাঁ 147 বলতেছি, শুধু 47 বা 48 কন্টিনেন্টালের একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স আছে এই 55, এই দুইটাই ভ্যালিড থাকবে, ভ্যালিড আছে। এখানে একটা রাউন্ডিং বটমও হয়, সুতরাং 47 বা 48 পাওয়ার ব্যাপারে আপনারা যথেষ্ট আশাবাদী থাকতে পারেন। কন্টিনেন্টাল যে এই যতটুকু নেমেছে, এটা মেজারমেন্ট ওয়াইজ নামছে 0.618 লেভেল পর্যন্ত নামছে, নেমে সে টার্গেট ডাউন টার্গেটকে মিট করছে, অ্যানালিসিসকে ওকে করছে, নেমে একটা উঠে গেছে, এবং নেমে উঠে যাওয়াতে তার দ্রুত কারেকশানটা শেষ হয়েছে, যেটা করতে পারে নাই, যেটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স করে নাই। এই যে দেখেন কতটুকু নিচে নেমে গেছিলো আপনার কন্টিনেন্টাল, হ্যাঁ কন্টিনেন্টাল 30 লেভেলে এসে আবার টানে উঠে গেছে, দেখেন এটা ও 0.618 লেভেল পর্যন্ত নামছে। যাই হোক, এই দুইটাই থাকলো কন্টিনেন্টালের, হ্যাঁ রেজিস্ট্যান্স। আমি এখানে আর সি হর্স প্যাটার্ন দেখাচ্ছি না, অন্য কিছু দেখাচ্ছি না। ক্রিস্টাল এখনও স্ট্রাগল করতে হচ্ছে। ক্রিস্টাল আবার দেখেন একই সাপোর্ট লেভেলে আসছে, এটাই হচ্ছে কনসলিডেশন শেষ করার প্রচেষ্টা, কিন্তু এইটাতে ক্রিস্টালও আসছে, কন্টিনেন্টালও আসছে, কিন্তু দেখেন এশিয়া সেন্ট্রাল ইন্স্যুরেন্স আসে নাই, না এসে সে কারেকশান শেষ করতে চাচ্ছে, এই জন্য তার বেশি সময় লাগতেছে। কনসলিডেশনে প্রাইস কারেকশানের ব্যাপারটাও কনসলিডেশনে থাকবে। টাইম প্রাইস মুভিং অ্যাভারেজ যদিও বলি, এই প্রাইসটা কি, প্রাইসটাও দেরি করার ব্যাপার থাকবে, টাইম দেওয়ার ব্যাপার থাকবে, এবং প্রাইস নিচে আসার ব্যাপারটা থাকবে, কিন্তু সেন্ট্রালে এখনও আসে নাই, এটাই সমস্যা। এই মাসে আশা করছিলাম, অ্যানালিসিসটা ওকে হয়নি। এরপরে কত যেতে পারে ক্রিস্টাল, এটা একটু দেখাই দিই। ক্রিস্টাল এরপরে হয়তো 123-24 যাওয়ার থাকবে, 123-24 যাওয়ার থাকবে ক্রিস্টাল। ঢাকা ইন্স্যুরেন্স একটু স্ট্রাগল করতেছে, টার্গেট বড়, এবার ইন্স্যুরেন্সে একটু ইপিএস মনে হয় ভালো আসছে, টার্গেট বড়, কিন্তু একটা টেকনিক্যাল কারণে স্ট্রাগল করতেছে। দেখেন ঢাকা ইন্স্যুরেন্স কী করছে, দেখেন একটু, কতগুলো ট্রায়াঙ্গল করতেছে, এই ঢাকা ইন্স্যুরেন্স এগুলো করতেছে, কিন্তু ওঠার জন্য সে নিজেকে তৈরি করতেছে, ওর টার্গেট অনেক বড়, কিন্তু জানি না কত যাবে, এভাবে তৈরি করতেছে। তো এখান থেকে যদি আমি একটা অ্যানালিসিস দিই, ঢাকার নেক্সট রেজিস্ট্যান্স হবে 56, মনে রাখবেন, এটা ঢাকার নেক্সট রেজিস্ট্যান্স 56। এটা ঢাকা ইন্স্যুরেন্স,
ঢাকা উপায় নাই, এই জন্য বারবার ব্যাকে আসতেছে। তবে বড় টার্গেট আছে, এই জন্য আমি এটাকে প্রেফার করি, এই শেয়ারটাকে। টার্গেট লং শেয়ার একটা ভালো গেইন দেয়। তো এখানেও দেখেন 56-এর একটা মেজারমেন্ট আছে ঢাকার। এই আশা করি বুঝতে পেরেছেন। ঢাকা নিয়ে আর বেশি কিছু এখন বলার নাই। ঢাকার প্রবলেম এখনও পুরোপুরি ওকে হওয়া হইতে একটু বাকি আছে। যদিও ভাবছিলাম টেনে উঠে যাবে, কিন্তু উঠে নাই, উঠতে পারে নাই বলে উঠে নাই। উঠলে কারেকশান কারেকশান কমপ্লিট করা সম্ভব হতো না বলে উঠে নাই। তবে ঢাকা টার্গেট ওরিয়েন্টেড, ঢাকা যাবে অন্তত 56, তো তার মিনিমাম টার্গেট। তারপরও তার টার্গেট আছে 70। হ্যাঁ, এটাও ভ্যালিড আছে 70 ঢাকা ইন্স্যুরেন্সের। ইপিএস মনে হয় ভালো দিছে মোটামুটি আগের বারের চেয়ে, এই আর কি। ঢাকা ইন্স্যুরেন্স, ডিজিআইসি। তো ডিজিআইসি অ্যানালিসিস যারা চায় তারা আমার অ্যানালিসিসটা কেন দেখে না, আমি আশ্চর্য হয়ে যাই। এতবার বলার পরেও ওরা আবার অ্যানালিসিস চায়। একটুর জন্য দেখে না যে এই অ্যানালিসিস দেওয়া আছে কি না। একটা 40-এর অ্যানালিসিস দিয়েছি ডিজিআইসির, চলে যাচ্ছে তো সেইখানে। আগের এটা তো ওকে করছে, আগের এটা দিয়েছিলাম, এটা তো ওকে করছে। ওকে করে আমি এগুলো তো এখন আর সব বলি না। এত অ্যানালিসিস ওকে হচ্ছে আর বলতে পারছি না। এরপরে ডিজিআইসি 44ও আছে। হ্যাঁ, 44-এর পরে আরেকটা আছে। সুতরাং ডিজিআইসি এই বুলিশ আছে, আপট্রেন্ড আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই 3টা রেজিস্ট্যান্স, 2টা রেজিস্ট্যান্স ভ্যালিড আছে। এরপরে 44-এর উপরে আরেকটা আছে, সেটা হলো 46 বা 47, 43 বা 47। এই ডিজিআইসির 2টা রেজিস্ট্যান্সকে আপনারা মাথায় রাখবেন। এবং ডিজিআইসি এই 47 যাওয়ার চেষ্টা আছে বা 46 যাওয়ার চেষ্টা আছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স, হ্যাঁ, ইস্টার্ন ইন্স্যুরেন্স যা বলছি সেটাই ওকে আছে, উঠে আসবে এবং উঠে এসে অন্তত এই 76 আর নইলে 82 যাওয়ার চেষ্টা আছে। তবে এটাই ওর মূল টার্গেট না, এটা তার আরও যাওয়ার টার্গেট আছে। এগুলো আপনারা এখন হয়তো বিশ্বাস হবে না, যখন যাবে তখন আশা করি বিশ্বাস করবেন। এই যে এই লেভেলটা 81, 82 ওর একটা টার্গেট আছে, এটাই সে যাওয়ার চেষ্টা করবে এখন, কমপক্ষে এখানে যাওয়ার চেষ্টা করবে। ইস্টার্ন ইন্স্যুরেন্স ইপিএস ভালো আসছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। ইআইএলের একটা অ্যানালিসিস দিছিলাম, সেটা ভ্যালিড আছে এই 36। তো এখন ইআইএল নতুন রাস্তা তৈরি করছে, যেটা আমি দেখাইছি দিয়ে ব্ল্যাক সোয়ান দিয়ে যেটা দেখাইছি সেটা আপনারা ফলো করবেন। ব্ল্যাক সোয়ান দিয়ে দেখাইছি হলো 38, ইআইএলের 38-এর রেজিস্ট্যান্সটা আপনারা ফলো করবেন। 36-এর পরে 38, 36-এর চেয়ে এখন ওর টার্গেট বাড়ছে। ইসল্যান্ড টার্গেট মিট করছে, ইসল্যান্ডের অ্যানালিসিস এখন দিতে চাচ্ছি না। ইসল্যান্ড টার্গেট মিট করছে, দেখতে হবে এরপরে যাবে কি না। ফেডারেল ইন্স্যুরেন্সের 32-এর টার্গেটটা এখনও ভ্যালিড আছে। তো 32 যাওয়ার আগে সবাই অ্যানালিসিস চাই। হ্যাঁ, তা আমি কীভাবে দিব আবার। এই 32 একটা রেজিস্ট্যান্স আছে। এরপরে ফেডারেল যদি আরও যায় সেটাও তো আমার দেখানো আছে, 40 লেভেলে একটা আছে, এগুলো তো দেখানো আছে। এই 32 পরে ফেডারেল টার্গেট হচ্ছে 4200। এখন আপনারা রাখবেন কি ওয়েট করবেন, এগুলো আপনাদের ব্যাপার, আমি তো কাউকে বাই সেল করাবো না। এরপরে ফেডারেলের 42 আছে। এই টার্গেট পার হওয়ার পর ফেডারেলের টার্গেট আছে 42। এই যে দেখেন প্রায় একদম হুবহু মিলে গেছে 42 ফেডারেল ইন্স্যুরেন্স। 32 পার হলে 42 একটা ভাইটাল রেজিস্ট্যান্স, অনেক কষ্টের পর ফেডারেল সেই 32-এ যাচ্ছে।
গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্লোবাল সেই দিন দিছি, আবার বলে যে ভাই গ্লোবালের অ্যানালাইসিস, কী একটা অবস্থা। তার মানে আমাকে শুধু আমার কাছে শুধু চাইতেই থাকবেন, আপনি একটু সার্চ করে দেখবেন না, এটা হইলো গ্লোবাল। আমি ভিন্ন অ্যানালিসিস দিছি, একটু দেখাই দিই। গ্লোবালের আমি অ্যানালিসিস দিছি এইভাবে, যেটা আমার কাছে যখন যেটা আমার কাছে প্রয়োজন মনে হয় আমি সেভাবে দিব, এটা আমার অ্যানালিসিসের বিষয়। গ্লোবাল আমি 0.618 এই রেজিস্ট্যান্সটা দিছি মূলত গ্লোবালের 57টা, এইটা গ্লোবালের রেজিস্ট্যান্স 0.618 ফিবোনাসি রেশিও। তো কর্ণফুলি তো কালকে একটা কাজ করে ফেলছে। সেই কাজটা হলো সে আমার রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে উঠে গেছে। তো উপরে উঠে গেলে এখানে একটা কথা বলে রাখি, কর্ণফুলি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানের জন্য হয়তো বা সে উঠছে, হ্যাঁ এখানের জন্য হয়তো উঠছে, এই রেজিস্ট্যান্স অনুযায়ী হিট করার জন্য উঠছে। এরপরে যাবে কি না একটু দেখি আগে। এই যে দেখেন এই রেজিস্ট্যান্সটা মিট করছে, এরপরে তার রেজিস্ট্যান্স এটা আমার দেখানো ছিল পরবর্তী হিসাবে, এটা 62 বা এই লেভেলটা, হ্যাঁ 62, 60-62 এই লেভেলটা আর কি, 62 ধরেন, এটা একটাও রেজিস্ট্যান্স। তবে এখানে আর যাবে কিনা একটু দেখার চেষ্টা করি। কর্ণফুলি তো অনেক স্ট্রং। আমি অবশ্য আগে এই রেজিস্ট্যান্সটা দেখাই নাই, আজকে দেখাচ্ছি, কারণ আমি দেখতেছি যে কর্ণফুলির জন্য এর বেশি দূরে আমার রেজিস্ট্যান্স ব্রেক করে বেশি দূরে যাওয়া কঠিন আছে। আমি তো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করি, সুতরাং একটু বেশি দূরে যাওয়া কঠিন আছে। এই জন্য কর্ণফুলি হয়তো এই রেজিস্ট্যান্স ক্রস করে নাও যেতে পারে, এটাই ওর ফাইনাল রেজিস্ট্যান্স হতে পারে আপাতত। এরপরে সে যাবে, আর এখন যদি যায়ও কোনো কারণে, সেটা সেক্ষেত্রে ওর টার্গেট বা রেজিস্ট্যান্স হবে 62। কর্ণফুলি সুপার পাওয়ার দেখাইছে এবং দারুণভাবে উঠে আসছে, অতুলনীয়। আমি মিস করছি তখন ইপিএস, তখন একটা বাধা ছিল মনে করে দিই নাই, আর পরবর্তীতে দেখলাম সে বাধাটা উতরে গেছে এবং আমি ওইটা আপনাদেরকে জানাই দিছি, কর্ণফুলির বাধা এখন আর নাই। তাহলে কর্ণফুলি একটা রেজিস্ট্যান্স আছে, এর বেশি যদি যায় সে 62 যাওয়ার চেষ্টা করতে পারে। আমি কনফার্ম না যাবে কি যাবে না, যেতে পারবে কি পারবে না, 50-50 চান্স, যেতেও পারে নাও যেতে পারে। জনতা ইন্স্যুরেন্স টার্গেটে যায় নাই, মার্কেন্টাইল টার্গেটে গেছে, জনতা টার্গেটে গেছে, ফিনিক্স টার্গেটে গেছে। টার্গেটে যাওয়াগুলো আমি এখনও দিচ্ছি না। পাইনিয়ার, প্রভাতী টার্গেটে গেছে, এগুলো আমি এখন আর দিচ্ছি না, এগুলো আপনারা চাইলেও কোনো লাভ হবে না। এই টার্গেটে যাওয়ার পর একটু সময় লাগে। পাইনিয়ারের মুভমেন্টটা পাইনিয়ার নিজেই মনের জন্য ইচ্ছা করে জটিল করছে, না শেয়ার কালেকশানের জন্য আল্লাহ জানে, সেই কিছু বাধা তৈরি করে আগাচ্ছে। এ ধরনের আগানোর কোনো মানে হয় না। যাই হোক, আলটিমেটলি তো টার্গেটে যাবে, বুলিশ হবে। সুতরাং পাইনিয়ারের টার্গেটটা তো দেখানো আছে আগের, একটা টার্গেট হচ্ছে এইখানে 85 বা 86, আগে এটা যাক, তারপরে আরেকটা দিয়েছিলাম মনে হয় আগে, আরেকটা 106 নাকি কত 100, ওই লেভেলটাও থাকলো পাইনিয়ারের ক্ষেত্রে। প্রগতি ইন্স্যুরেন্স উঠবে, প্রগতি ওঠার জন্য রেডি হচ্ছে, সমস্যা নাই। প্রগতির অ্যানালিসিস দেওয়া ছিল 108, এই মেজারমেন্ট দিয়ে 108, এটা একটা রেজিস্ট্যান্স হতে পারে প্রগতির 108।
গ্রিন ডেল্টা দেরি করতেছে কেন একটু দেখি। গ্রিন ডেল্টা আর দেরি করবে না, এই মাসটা শেষ করছে, এই জন্য গ্রিন ডেল্টা আর দেরি করবে না, ও কনসলিডেশনের জন্য দেরি করছে। গ্রিন ডেল্টার একটা রেজিস্ট্যান্স আছে 1 উইক 86 টাকা, এটা অন্তত যাক, তারপরে গ্রিন ডেল্টা। রিলায়েন্স তো সুপার ইপিএস দিছে, সুপার ইপিএস দিলেও কতটুকু দৌড়াইতে পারে সেটা আবার ভিন্ন ব্যাপার। তো রিলায়েন্সের আমি একটা টার্গেট দেখা দিচ্ছি 148, 150ও ধরতে পারেন, 148, 49, 50, হ্যাঁ 150ও ধরতে পারেন, সমস্যা নাই। এটা রিলায়েন্সের রেজিস্ট্যান্স বা টার্গেট। নেক্সট এরপরে যে থামবে এমন না, এটা হলো নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট রিলায়েন্স ইন্স্যুরেন্সের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। দাঁড়ান আরেকবার দেখি, হ্যাঁ 150, 51 এই লেভেলটা রিলায়েন্সের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। রিলায়েন্স ইস্টার্ন দেখাইছি, প্রভাতী দেখাবো না, পুরবী দেখাবো না, মার্কেন্টাইল দেখাবো না, জনতা দেখাবো না। ইসলামীটা একটু দেখি কি অবস্থা, আসলে কি টার্গেট মিট নাকি। হ্যাঁ ইসলামী টার্গেট মিট, ইসলামী একটু দেরি করবে, বা এখনই ইসলামীর কারেকশান শেষ হয়ে আসার সম্ভাবনাটা কম, এবং এইটা ব্রেক করার সম্ভাবনাই কম। বর্তমানে টপ রেজিস্ট্যান্স যেটা টাচ করে আসছে সেটা পার হওয়ার সম্ভাবনা কম ইসলামী ইন্স্যুরেন্সের। এই যে দেখেন বরাবর 0.618 লেভেল পর্যন্ত ইসলামী ইন্স্যুরেন্স গেছে, এই জন্য ইন্স্যুরেন্স 0.618 লেভেলে যাবে। এই ইসলামী বরাবর 0.618 লেভেলে গেছে মান্থলি চার্ট অনুযায়ী। ICICI ভালো করবে বলছিলাম, উঠে আসতেছে, ঠিকই ভালো করতেছে, কোনো রেজিস্ট্যান্স মানতেছে না, সামনের দিকে উঠে আসতেছে। ICICI ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। শিকদারের অ্যানালিসিস দিব না। ICICI একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, ওইটাকে টাচ করে ফেলছে, দেখেন ICICI অ্যানালিসিস ওকে করছে, এটাকে টাচ করে, এরপরে সে হয়তো এটা ওর রেজিস্ট্যান্স হবে একটা 38, এটা দেখা রাখছিলাম, এটা দেখানো আছে। প্রাইম ইন্স্যুরেন্স ওই যে দেখেন 60 দিকে যাচ্ছে, অলরেডি 50 ক্রস করে ফেলছে। এগুলো হলো অ্যানালিসিস, এগুলো দিছিলাম আপনাদেরকে, আপনাদের বিষয়, আপনারা যেভাবে বুঝবেন, যেভাবে ফলো করবেন, ফলো না করবেন সবই তো আপনাদের ইচ্ছা। অ্যানালিসিস যে ওকে হয়, চার্ট যে ওকে হয়, অন্তত সেটা আমার চ্যানেলে আসলে স্বীকার করতে হবে এবং বিশ্বাস করতে হবে। এই যে এই প্রাইম ইন্স্যুরেন্স এভাবে দেখাচ্ছিলাম। রিপাবলিক চলে যাবে আবার
আবারও চলে যাবে। যেটা দেখেছিলাম আগে ওইটা যাক, ব্ল্যাক সোয়ান দিয়ে যেটা দেখেছিলাম ওইটা ওকে থাকবে 46-47। এরপরে রিপাবলিক আরও যাওয়ার থাকবে 50-55, যেগুলো আগে দেখাইছি ওগুলো ভ্যালিড থাকবে। এখন আগে রিপাবলিক 46 যাক, যেটা 46-47 যাক, হোয়াইট সোয়ানের যে মেজারমেন্ট সেটা ওকে হোক। ইউনাইটেড বলছিলাম যেটা ইউনাইটেড ইন্স্যুরেন্স সেইটাই হইতেছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স একদম বসি খাড়া উঠবে, ওঠার সম্ভাবনা থাকবে ক্রেডেল প্যাটার্নের মতো। দেখেন খাড়া উঠতেছে এবং ক্রেডেল প্যাটার্নটাকে কমপ্লাই করতেছে। এই যে বলছিলাম খাড়া উঠবে, খাড়া উঠতেছে। কোনটা? ইউনাইটেড ইন্স্যুরেন্স। টেকনিক্যাল অ্যানালিসিস যে ওকে হয়, টেকনিক্যাল অ্যানালিসিস যে মেজারমেন্ট মানে, টেকনিক্যাল অ্যানালিসিস যে প্যাটার্নকে ফলো করে, টেকনিক্যাল অ্যানালিসিস যে পারফেকশন বোঝায়, টেকনিক্যাল অ্যানালিসিসে কারেকশন কমপ্লিট বোঝা যায়, এগুলো যদি আপনারা না বোঝেন আমার ভিডিও দেখে, আমার অ্যানালিসিস দেখে, তাইলে আর বুঝবেন না। এই যে দেখেন এখানে চলে আসছে অলরেডি 60 টাকায়। আমি বলছিলাম যে এখানে আসবে, এখানে আসতেছে। টার্গেট মিট হওয়ার পথে ইউনাইটেড ইন্স্যুরেন্স। তারপরে ইউনিয়ন ইন্স্যুরেন্স বেসিক্যালি এই টার্গেট মিট করছে, আমি বলছি আপনাদেরকে সে টার্গেট মিট করে এখন উঠতে পারবে কিনা আমি বলতে পারতেছি না, আমাকে একটু দেখতে হবে। আবার না দেখে বলাও ঠিক না, না দেখেও বলা যায় কিন্তু দেখে বলা উচিত। ইউনিয়ন ইন্স্যুরেন্স আপাতত না ওঠাটাই ভালো হবে, না ওঠাটাই ভালো হবে। দেখা যাক আর ওঠে কিনা। আমি ইউনিয়ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি না। এসআইপিএলসি চলে যাচ্ছে 150, 51-52 দিকে, যেটা দেখাইছিলাম আর কি, দুইটা মেজারমেন্ট দেখাইছিলাম। এই 150, 51-52 এই 1 উঠে যায়। আরও হয়তো যাবে 144-45, নাকি আর একটু বেশি দেখাইছিলাম 150। এই 150-এর দিকে যাচ্ছে, 50, 51-52 দিকে যাচ্ছে এসআইপিএলসি। তারপরে নর্দার্ন কালকে অ্যানালিসিস দিছি, তবুও দেখাই দিই নর্দার্ন ইন্স্যুরেন্সে বড় কোনো প্রবলেম নাই, নর্দার্নে উঠে আসবে, উঠে আসতেছে। তবে টাইম কারেকশান বা কনসলিডেশনের ব্যাপার কিন্তু থাকবে, সেটা আসলে বড় প্রবলেম হিসেবে আপনারা দেখবেন না। নর্দার্ন ইন্স্যুরেন্স এই নর্দার্নের এই অ্যানালিসিসটা দিছিলাম। নেক্সট টার্গেট 56 যাওয়া, এখানে দেওয়া আছে সব কিছু নর্দার্নের। আশা করি দেখতে পেয়েছেন। ইউনিয়নের পরে এরপরে প্রভাতী দিব না, পুরবী দিব না, এগুলো টার্গেট মিট। শিকদার দিব না, মার্কেন্টাইল দিব না, জনতা দিব না। আর কি বাকি আছে একটু দেখি। আপনারা অনেকে আপনাদেরগুলো বাদ পড়লে খুব হতাশ হন, একটু দেখি বলি। আর ও ম্যাগনা বলবো, ম্যাগনা, নিটোল, প্যারামাউন্ট, পিপোস। নিটোল ইন্স্যুরেন্স প্রমিজিং অবস্থায় আছে, এখনও সে টার্গেটে যায় নাই, টার্গেটে যাবে, ভালো করবে। এবং 45 মনে হয় তার টার্গেট ছিল।
নিটলকে তো একটা দিয়ে দেখানো যায়, হোয়াইট সন দিয়ে দেখানো যায়। যাই হোক, নিটলের 45-এ একটা টার্গেট ছিল, এই টার্গেটটাই ওর যাওয়ার মূল মূল টার্গেট হচ্ছে 45-46, এটা এই লেভেলটা নিটলের। কমপক্ষে এই লেভেলে যাওয়ার জন্য সে উঠে আসতেছে, এবং এটা একটা রাউন্ডিং বটম প্যাটার্ন হতে পারে 47, 48 বা 45, এই 45ও হতে পারে, এই 45, 46, 47 এগুলো হইতে পারে নিটলের টার্গেট বা রেজিস্ট্যান্স। নিটল উঠে আসতেছে, উঠে আসবে, পজিশান ভালো, এখন সামনে ভালো করবে। নিটলের পরে প্যারামাউন্টের ঝামেলা এখনও শেষ হয় নাই। আমি ভাবছিলাম আরও আগে শেষ হবে, কিন্তু হয় নাই। সেক্ষেত্রে অ্যানালিসিসটা উঠে আসার অ্যানালিসিসটা মানে টাইমটা ওকে হয় নাই, উঠে আসবে, অ্যানালিসিস ওকে হবে, এটা ঠিক আছে। টাইমটা ওকে হয় নাই। এই প্যারামাউন্টকে এইভাবে দেখানো যায়। দেখেন একটা চ্যানেল নিয়ে আগাচ্ছে, এবং প্যারামাউন্টের নেক্সট টার্গেট মিনিমাম 85 টাকা বলছিলাম, মিনিমাম 85। সিনক্রোনাইজেশন মেনে চলে বাজার, এই জন্য প্যারামাউন্ট সময় নিচ্ছে। এই 85 যেখানে, সেখানে এসে ওর অ্যানালিসিসটা ওকে হইতে পারে। সেটা কবে না, এটা এভাবে দেখাবো না, এটা এভাবে দেখালে অসুবিধা আছে। এটা অন্য প্যাটার্ন, এই জন্য মিলবে না। প্যারামাউন্টের 85 টার্গেটটা আমরা এইভাবে দেখাইতে পারি, এই 85। আশা করি বুঝতে পেরেছেন। 85 টার্গেটের জন্য সে পজিশান নিচ্ছে, এখনও পুরোপুরি ওকে হয় নাই, বিভিন্ন জায়গায় ছোটো কিছু প্রবলেম আছে। ভাবছিলাম আরও আগে উঠবে, কিন্তু এই কারেকশান দিয়ে তার কিছু প্রবলেম তৈরি হয়েছে, ওই প্রবলেমগুলো সে ওভারকাম করতেছে এখন। এই জন্য মুভমেন্টে যেতে পারতেছে না, মুভমেন্টে যাবে সব কিছু গোছায়, নাহলে যেতে পারবে না। এই জন্য প্যারামাউন্ট একটু দেরি করতেছে, প্যারামাউন্ট উঠে আসবে। নিটল, প্যারামাউন্ট, তারপরে পিপলস ইন্স্যুরেন্স। আমার প্রথম সাজেস্টেড আইটেমগুলোর মধ্যে একটা পিপলস, তারপরে SIPLC, BNICL, এগুলো অনেকে এগুলো জানে না। আমি এগুলো নিয়ে কি অ্যাডভার্টাইজ দিয়ে বেড়াবো? আমি কি সেই কাজ করে বেড়াই? এই যে পিপলস একটা টার্গেট মিট করছে, টার্গেট মিট করেও সে প্রাইস হারায় নাই, হারাচ্ছে না, হারাতে চাচ্ছে না। এই টার্গেট লেভেলটা হচ্ছে এইখানে 68 থেকে 70, এই লেভেলটা, এই জন্য সে এখনও উঠতেছে না। পিপল উঠবে, পিপলের অ্যানালিসিস যেটা দেয়া আছে আপনারা দেখবেন, আমি একটু দেখি। পিপল উঠাটা এখনও পুরোপুরি কনফার্ম হয়নি। এই কয়েকদিনের মধ্যে বোঝা যাবে, 2-3 দিন যদি পিপল পজিটিভ হয়, বা পিপল যদি এই 70টা 68 ক্রস করে, 69, 70 ক্রস করে, তাহলে বুঝে নেবেন পিপলের কারেকশান শেষ, পিপল উঠে আসতেছে। এর আগে আমি আর কিছু বলতে চাচ্ছি না। পিপলস ওঠা নিয়ে এখনও পুরোপুরি কনফার্ম হওয়া যাচ্ছে না। পিপলস সোনার বাংলার অ্যানালিসিস দিব না, টাকা ফুল দিব। ফিনিক্সের অ্যানালিসিস দিব না, নিটল দিছি, ম্যাগনা আর টাকা ফুল। যখন কেউ আমাকে নক করে এবং বলে যে ভাই আপনার অ্যানালিসিসে এরকম লাভ করছি, ধন্যবাদ, তখন অবশ্যই ভালো লাগে।
বেশিরভাগ তো বলে না, যারা বলে ওরা ওদের এই শেয়ারিংগুলোতে আমি উৎসাহিত হই। এই কালকেও একজন বলছে, এর আগে একজন বলছে, বেশ কজন নক করে বলে যে ভাই আপনার চ্যানেল দেখে বা আপনার ভিডিও দেখে আমি প্রফিট করছি বা এই শেয়ারটা কিনছি, লাভে আছে। এগুলোই তো ভালো লাগে আর কি। এখানে আপনাদের কাছে তো আমি আর অন্য কিছু ইয়ে দেবো না। এই 618, ওই যে বলছিলাম যে টাকা ফুলের একটা 60 টাকা যাওয়ার বিষয় আছে, সেটা এখনও ভ্যালিড আছে। টাকা ফুল 60 লেভেলে যাওয়ার চেষ্টা করতে পারে সর্বোচ্চ, তবে টাকা ফুল এখন একটা রেজিস্ট্যান্স মিট করছে, এরপরে আর যাবে কি না আমি বলতে পারতেছি না। তবে আমি 60 যাওয়ার একটা কথা বলছিলাম আগের অ্যানালিসিসে আগে, সেইটা এখনও ভ্যালিড আছে বা সেটা যাওয়ার চেষ্টা করবে টাকা ফুল। আমি একটু দেখে নিই এই ইচিমুকু দিয়ে, সেটা যাওয়ার চেষ্টা করবে 60, যেটা বলছিলাম সেটা ভ্যালিড আছে এই আর কি টাকা ফুলের অ্যানালিসিস। এরপরে টাকা ফুল আর কি, আর মেঘনা অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একদম ধুম দাম বেড়ে 45 টাকায় চলে গেছে একটা সুপার মুভমেন্ট দিয়ে। এখন কেউ প্রফিট নিয়েছে, কেউ প্রফিট নেয় নাই। যারা প্রফিট নেয় নাই ওরা হয়তো, আমি বলছিলাম যে সামনে আরও যেতে পারে, হয়তো এই ব্যাপারটা ছিল, হয়তো তারা এখনই সেল করে নেয় আরও বেশি পাওয়ার আশায় 50-60 যাবে। তো মেঘনা অ্যানালিসিস তো আছে এই যাওয়ার, এই 52-54 যাওয়ার বা এই যে এ পর্যন্ত যাওয়ার। তো মেঘনা যেতে পারবে কিনা একটু দেখি, সময় লাগবে কিনা একটু দেখি। মেঘনা 45 যে যারা সেল দিয়েছে ওরা কেউ কম পায় নাই, তো যারা সেল দেয় নাই 30-32 কিনা, তারা নিশ্চয়ই বেশি প্রফিট চাইছে, এই জন্য সেল দেয় নাই। কিন্তু এভাবে বুলিশলি উঠলে সেল ডিসিশানটা নিজেরাই নেওয়া উচিত এবং নিয়ে প্রফিট টেক করাটাই ভালো। যারা প্রফিট টেক করছে ওরা এখন হাসতেছে, আর যারা করে নাই তাদের মন খারাপ করলেও আর সমস্যা কি, 39 তো আছে এখন দাম, তার একটু বাড়লে তো সেল করা যায়। এরপরও একটা টার্গেট আছে যেগুলো দেখাইছিলাম, একটা হচ্ছে 45, না 45 বলতেছি, এরপর হলে একটা 52 আর একটা হচ্ছে 60 লেভেল, 52-53 আর একটা 60 লেভেল, এগুলো যাওয়ার চেষ্টা করবে। এটা মেকানিজমই বলতেছে, প্যাটার্নই বলতেছে আর কি, মেঘনা উপরে যাওয়ার লেভেলটা। একটু দেখি মেঘনা কি দেরি করবে না এখনই যাবে, এটা একটু দেখি। মেঘনা একটু দেরি করতে পারে, 5-7 দিন এরকম হইতে পারে। তবে মেঘনা উঠে আসার মতো অবস্থায় আছে, তেমন কোনো বড় প্রবলেম নাই। 4-5 দিন, 2-3 দিন হয়তো দেরি করতে পারে, 4-5-7 দিনও দেরি করতে পারে, বাট মেঘনা উঠে আসার মতো লেভেলে আছে। উঠে আসা খুব একটা কঠিন হবে না এবং নতুন টার্গেটে যাওয়ার ব্যাপারটা আশা করা যায় মেঘনা ইন্স্যুরেন্স থেকে। দেখা যাক, আমি তো দেখতেছি আশা করা যায়, দেখা যাক এখন কি হয়। মেঘনা এখনই উঠবে না, 3-4 দিন 5 দিন একটু স্লো থাকতে পারে, 2-3 দিন 4 দিন, এরপরে আবার উঠে আসার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।